1972 সালে মুক্তি পাওয়া কালজয়ী চলচ্চিত্র গডফাদার হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এই চলচ্চিত্রে নিজের পরিবারের উপর আঘাত আসার পর মাইকেল কর্লিওনি সাধারণ নিরীহ যুবক থেকে যেভাবে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে একজন নির্মম মাফিয়া ডন হয়ে ওঠেন, তার সাথে বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের অনেকটাই মিল রয়েছে। 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়, সেই সময় বিদেশে অবস্থান করায় প্রাণে বেঁচে গিয়েছিলেন কেবল শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। পরবর্তীতে তিনি আশ্রয় পান ভারতে। প্রবাসে 6 বছর অতিবাহিত করার পর দেশে ফেরেন শেখ হাসিনা। তার আগে 1981 সালেই শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচন করা হয়। মুজিব হত্যাকাণ্ডের পর একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছিল। মূল নেতা যাদের মনে করা হতো তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। দলও কিছুদিনের জন্য সে সময় নিষিদ্ধ ছিল। দলকে পুনরুজ্জীবিত করার জন্য যখন চেষ্টা করা হচ্ছিল, তখন বেগম তাজউদ্দিন এক ঐতিহাসিক ভূমিকা রেখেছিলেন। তিনি ওই সময় থানায় থানায় ঘুরে দলকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছেন। শেখ হাসিনা এবং তার স্বামী এম এ ওয়াজেদ মিয়া যখন ভারতে অবস্থান করছিলেন, তখন 1979 ও 1980 এই 2 বছরে কয়েকজন সিনিয়র আওয়ামী লীগ নেতা বিভিন্ন সময় দিল্লি যান তাদের খোঁজ খবর নিতে। সেই সময় সফরের অন্যতম উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে আওয়ামী লীগের নেতৃত্ব নিতে রাজি করানো। তারা শেখ হাসিনাকে আনতে চেয়েছিলেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রতি আস্থা এবং ঐক্যের প্রতীক হিসাবে। তবে শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া তাদের প্রস্তাবে সম্মতি দেননি। তিনি তাদের বলেছিলেন যে 1975 সালের 15ই আগস্টের অকল্পনীয় মর্মান্তিক ঘটনার পর বঙ্গবন্ধুর আত্মীয় স্বজনদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের পদে অধিষ্ঠিত হওয়ার ইচ্ছা প্রকাশ করাই উচিত হবে না। শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী করার বিষয়টি প্রথম প্রস্তাব করেছিলেন দলের অন্যতম সিনিয়র নেতা আব্দুর রাজ্জাক। এমনটাই বলেছেন সেই সময়কার আওয়ামী লীগ নেতা ও শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর কামাল হোসেন। 1980 সালে আওয়ামী লীগের গঠনতন্ত্র পরিবর্তন করা হয়। এরপর দলের প্রেসিডেন্ট করা হয় জোহরা তাজউদ্দিনকে এবং সাধারণ সম্পাদক হন আব্দুর রাজ্জাক। এরপর 1981 সালের 13 থেকে 15 ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে দলের সভাপতি নির্বাচন করা হয়। এরপর অল্প দিনেই বাবার আদরের কন্যার একজন সাধারণ গৃহিণী থেকে নিজ যোগ্যতাতেই তিনি আওয়ামী লীগের সব নেতার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হয়ে ওঠেন। গত 15 বছরের শাসনামলে আওয়ামী লীগকে তিনি প্রায় একটি মাফিয়া সাম্রাজ্যে পরিণত করেছেন এবং তার নেতৃত্বের সক্ষমতার কোনো বিকল্প আওয়ামী লীগের ছিল না। এই সময় তিনি যেভাবে শক্ত হাতে নিজের দলকে নিয়ন্ত্রণ করেছেন, ঠিক তেমনি করেছেন দেশকেও। সেই সাথে তার ব্যক্তিগত প্রতিশোধ নিয়েছেন যুদ্ধ অপরাধীদের বিচারের মাধ্যমে। অবশ্য নিজের দলের প্রভাবশালী নেতা মন্ত্রীদের সীমাহীন দুর্নীতির মাঝেও তিনি বাংলাদেশের জন্য কিছু ভালো কাজও করেছেন। তার শাসনামলে যোগাযোগ খাতে অনেক উন্নয়ন হয়েছে। নদীমাতৃক বাংলাদেশে নিরবচ্ছিন্ন সড়ক ও রেল যোগাযোগ স্থাপনের জন্য পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু সহ শত শত সেতু, সড়ক, মহাসড়ক, ফ্লাইওভার নির্মাণ এবং পুনর্নির্মাণ করা হয়েছে। মেট্রো রেল চালুর মধ্যে দিয়ে যোগাযোগ ক্ষেত্রে নতুন মাইল ফলক স্পর্শ করেছে বাংলাদেশ। চালু হয়েছে পাতাল সড়ক পথ, বঙ্গবন্ধু টানেল। পাবনার ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ প্রায় শেষের পথে। তার সময় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তিনি দুস্থ, বয়স্ক ও মুক্তিযোদ্ধাদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন। করোনা মহামারীর সময় শেখ হাসিনা একাই কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং সেই সময় তারা নেওয়া কিছু সিদ্ধান্ত সবারই প্রশংসা পেয়েছে। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় জঙ্গিবাদ মোকাবেলাতেও তিনি বেশ সাফল্য দেখিয়েছেন। কিন্তু তার সব অর্জনই ম্লান হয়ে গেছে দুর্নীতি আর স্বেচ্ছাচারিতায়। দলের অধিকাংশ নেতাই দুর্নীতিগ্রস্ত হওয়ায় কেউই শেখ হাসিনার মতের বিরুদ্ধে যেত না। এর ফলে গণতান্ত্রিক এক নেত্রী থেকে শেখ হাসিনা শেষমেশ পরিণত হয়েছেন এক মূর্তিমান স্বৈরশাসকে। তিনি হয়ে ওঠেন দলের চেয়েও বড়, আর দলের উপর তার এই একচ্ছত্র প্রভাবই হয়তো তার জন্য কাল হয়ে দাঁড়ায়। আর আওয়ামী লীগের মতো
বড় একটি রাজনৈতিক দল তার উপর কতটা নির্ভরশীল ছিল তা তো গত 5ই আগস্টের পর পরিষ্কার বোঝা গেছে। হাসিনা ভারতে পালিয়ে যাবার সাথে সাথেই তাদের মাফিয়া সাম্রাজ্য ভেঙে পড়েছে তাসের ঘরের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।